কলম্বিয়ার এক মাফিয়া গ্যাংস্টার কলম্বিয়ান পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যার কারণে কলম্বিয়ায় অপরাধ দিন প্রতিদিন বেড়েই চলেছে। সে এতটাই চালাক এবং ভয়ানক প্রকৃতির মাফিয়া, পুলিশ শুধু তার অপরাধ সম্পর্কেই শুনেছে, তবে তাকে সামনাসামনি এখনো পর্যন্ত কেউই দেখেনি। তার টিমে এক নিখুঁত ভুতুরে স্নাইপার রয়েছে যে ওই গ্যাংস্টারের হয়েই কাজ করে এবং তার কথা মতো তার শত্রুদের খতম করতে সে একেবারেই এক্সপার্ট। তবে বলে না বাপেরও বাপ আছে, ওই মাফিয়া গ্যাংস্টার ও স্নাইপারকে খতম করার জন্য আমেরিকার এক সাহসী মেরিন হিটম্যানকে মিশন দেওয়া হয়, যে শুধুমাত্র মাফিয়া এবং গ্যাংস্টারদের মারার জন্যই বিখ্যাত। তবে অন্যদিকে ওই মাফিয়া স্নাইপারও কোনো দিক থেকে কম ছিল না। মুখোমুখি হয় দুই দক্ষ স্নাইপার। তো বুঝতেই পারছেন কি অ্যাকশনের হতে চলেছে আজকের মুভিটি। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি স্নাইপার আল্টিমেট কিল। মুভির শুরুতেই কলম্বিয়ার এক বিখ্যাত মাফিয়া ডিয়াগো পাওলোকে তার গার্লফ্রেন্ডের সাথে গেস্ট হাউসে দেখা করতে আসতে দেখা যায়। সে কলম্বিয়ার এক নামকরা মাফিয়া ছিল, যার কারণে তার শত্রুও ছিল প্রচুর। সবসময়ই স্পেশাল সিকিউরিটির মধ্যে সে থাকত। তবে আজ তার গেস্ট হাউসের আশেপাশে কোনো এক জায়গা থেকে এক স্নাইপারকে তার ওপর নজর রাখতে দেখা যায়। সে তার গার্লফ্রেন্ডের সাথে বাথরুমে বসেছিল, তবে হঠাৎই ওই অজ্ঞাত স্নাইপারের একটি গুলি তার মাথার খুলি উড়িয়ে দেয়। অন্যদিকে আমেরিকার ভার্জিনিয়ায় ইউএস আর্মির এক স্পেশাল স্নাইপার থমাসকে দেখানো হয়। তাকে খুবই বিচলিত অবস্থায় দেখা যায়। এত বছর স্নাইপারের সার্ভিসে সে অনেককেই হত্যা করেছে, তবে অবসরের পর বর্তমানে সে ডিপ্রেশনে ভুগছে। আসলে তার জীবনে অতীতে ঘটে যাওয়া মিশনের নানান ভয়াবহ দৃশ্য তার ডিপ্রেশনের কারণ, যার ফলে একসময় এই মানসিক চাপ আর সহ্য করতে না পেরে সে নিজেই নিজের প্রাণ নিয়ে নেয়। তবে এটাই তো সৈনিকদের জীবন। অনেকেই এই কঠিন জীবনকে মানিয়ে নিতে পারে, তবে কেউ কেউ তা সহ্য করতে পারে না। তার মৃত্যুতে তার সহকর্মীরা খুবই দুঃখিত ছিল, বিশেষ করে তার সবথেকে কাছের বন্ধু ব্র্যান্ডন ব্যাকেট। সে হলো আমাদের মুভির প্রধান চরিত্র। থমাসের শেষ বিদায়ে ব্র্যান্ডনের সাথে ডিওডি মানে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের এক অফিসার মেজর রিচার্ড মিলার দেখা করতে আসে। মেজর রিচার্ড একজন অবসরপ্রাপ্ত স্নাইপার, তবে বর্তমানে তিনি ডিওডির হয়ে কাজ করছে। রিচার্ড ব্র্যান্ডনকে কলম্বিয়ায় এক মিশনে পাঠাতে চায়। সেখানে তাদের টাস্ক ফোর্স কলম্বিয়ান এক মাফিয়া ড্রাগস ডিলার জেসাস মুরালেসের হয়ে লড়াই করছে। সেই একাই ড্রাগস ডিলার পুরো কলম্বিয়ান পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বিশেষ করে তার এক স্পেশাল স্নাইপার। সেই স্নাইপার খুবই নিখুঁতভাবে একে একে মুরালিসের সকল শত্রুদের দূর থেকে হিট করছে। তবে সে শুধু তার শত্রুদেরই হত্যা করছে না, যে পুলিশই তাকে ধরার চেষ্টা করছে তাদেরকেও সে ওই স্নাইপারের সাহায্যে হত্যা করে দিচ্ছে। এই কারণেই কলম্বিয়ায় সেই মাফিয়া স্নাইপারের মোকাবিলা করার জন্য তার মতোই দক্ষ এক স্নাইপারের প্রয়োজন। আর কলম্বিয়া জায়গাটি ঠিক কতটা ভয়ানক সেটা প্রায় আমরা সকলেই জানি, কারণ প্যাবলো এসকোবারের মতো কুখ্যাত মাফিয়া ড্রাগস ডিলারের উৎপত্তি এই কলম্বিয়াতেই। তো যাই হোক, ব্র্যান্ডনকে আরও জানানো হয় এই মিশনকে লিড করছে তারই বাবা থমাস ব্যাকেট, এবং তিনি নিজেই ব্র্যান্ডনকে এই মিশনে যুক্ত হতে বলেছে। এই কথাটি শোনার পরেই সেই দিনই সে প্রাইভেট জেটে করে কলম্বিয়ায় পৌঁছায়। এয়ারপোর্ট থেকে তাকে কলম্বিয়ান অ্যান্টি ড্রাগস পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। সেখানে তার সাথে এই মিশনের সাথে যুক্ত প্যাট্রিক, স্যান্টিয়াগো, ক্যাপ্টেন গার্জা এবং তার বাবার সাথে দেখা হয়। তারা ব্র্যান্ডনকে এই মিশনের সকল তথ্য দিয়ে দেয়। মাফিয়া জেসাস মুরালেস বর্তমানে কলম্বিয়ার কুখ্যাত এক অপরাধী। ড্রাগসের ডিল, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে অত্যাধুনিক অস্ত্রের ডিল পর্যন্ত সে করে থাকে। শহরের প্রত্যেকটা জায়গায় তার নেটওয়ার্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কাজে সে সাধারণত বাচ্চাদের ব্যবহার করে, যাতে কারোর সন্দেহ না হয়। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আমরা একটা অ্যাপ সম্পর্কে জেনে নিই। আপনি কি গেম খেলে বিনোদনের পাশাপাশি আয় করতে চান? তাহলে এখনই আপনার দক্ষতাকে কাজে লাগানোর উপযুক্ত সময়। ক্রিকেক্স হলো 100% নির্ভরযোগ্য এবং নিরাপদ একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিনোদন এবং আয়ের অসাধারণ সুযোগ পাবেন। প্রতিদিন জিলি গেমে রয়েছে 50টি ফ্রি স্পিনের সুবিধা। তাছাড়াও ক্রিকেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন কিংবদন্তি ক্রিকেটার দীনেশ কার্তিক। ক্রিকেক্সে এখনই যোগ দিয়ে মাত্র 500 ডিপোজিটে পেয়ে যান ইনস্ট্যান্ট 300 বোনাস এবং আপনার প্রিয় গেমগুলিকে উপভোগ করুন। এছাড়াও জন্মদিনে থাকছে বিশেষ বোনাস হিসেবে অতিরিক্ত 1000 টাকা। 25 লক্ষ টাকার বিশাল প্রাইজ পুল থেকে জিতে নিতে পারেন বাইক, অ্যাপেল ওয়াচ, স্মার্ট টিভি সহ আকর্ষণীয় গ্যাজেট।
এছাড়াও অ্যাভিয়েটার গেমে রয়েছে 10% ক্যাশব্যাক, সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত। আপনার জেতা টাকা আপনি তুলতে পারবেন বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। সবই নিরাপদ এবং সুবিধাজনক উপায়। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিক্যাক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। তবে হ্যাঁ, টাকা পয়সার লেনদেনের এইসব বিষয়ে প্রথমে ভালোভাবে জেনে বুঝে নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন। তো চলুন আবারও মূল গল্পে ফিরে আসা যাক। 2006 সালের পর থেকে 2016 সালের মধ্যে সে পুলিশের হাত থেকে পালিয়ে কোথাও গা ঢাকা দিয়েছিল। তবে গত 3 মাসের মধ্যে একে একে সে তার সকল শত্রু ও কম্পিটিটরদের হত্যা করছে, তাও আবার এক শার্প শুটার স্নাইপারের সাহায্যে। আর আজ থেকে 10 দিন আগে সে তার সব থেকে বড় শত্রু মাফিয়া দিয়াগো পাওলোকে হত্যা করেছে, মানে সেই ব্যক্তি যাকে বাথরুমে স্নাইপার দ্বারা শ্যুট করা হয়েছিল। এবং এই অপরাধ করতে মোরালিসকে সাহায্য করছে ওই দক্ষ স্নাইপার। পুলিশের ধারণা এই স্নাইপার কোনো সাধারণ স্নাইপার নয়, সে নিশ্চয়ই কোনো এক্স আর্মি স্নাইপার, তা না হলে এত নিখুঁতভাবে শট কেউ নিতে পারে? তাদের এই কথোপকথন চলাকালীন সেখানে আমরা তাদের টিমের আরেক সদস্য কেটকে দেখি। কেট একটি গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করেছে। মোরালেসের বেশ কিছু গোপন আড্ডার লোকেশন সে জানতে পেরেছে, যার মধ্যে একটিতে তার থাকার সম্ভাবনা আছে। সেটি এই শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাহাড়ের মাঝ বরাবর একটি নির্জন স্থানে, এবং কালকেই তারা সেখানে সার্চ অভিযান চালাবে। তবে এবার মোরালেসকে ধরার জন্য নয়, বরং সরাসরি তাকে কবরে শুইয়ে দেওয়ার জন্য। তবে এই মিশনে এতদিন ব্র্যান্ডনের মতোই এক দক্ষ স্নাইপারের প্রয়োজন ছিল, যেটা সে এসে পূরণ করে দিয়েছে। মিটিং শেষে কালকের মিশনে টিম লিড করার দায়িত্ব দেওয়া হয় কেটকে, কারণ সে প্রায় 3 বছর ধরে এই কেসের ইনভেস্টিগেশন করছে এবং মোরালেসকে ধরার সর্বস্ব চেষ্টা সে করে যাচ্ছে। তবে মোরালেস এতটাই ভয়ানক ও চতুর, কোনো না কোনোভাবে বারবারই সে হাতছাড়া হয়ে যায়। এছাড়াও তার কেসের সাথে যুক্ত বেশিরভাগ পুলিশকেই সে খুবই খারাপভাবে মেরে ফেলে। এতটাই ভয়ানক হলো মোরালিস। এই কারণেই তাকে হত্যা করা বা গ্রেপ্তার করা খুবই জরুরি। পরের দিন পরিকল্পনা মতো ব্র্যান্ডন তার সাথী প্যাট্রিককে নিয়ে ওই লোকেশনের দিকে জঙ্গল দিয়ে পায়ে হেঁটে এগোতে থাকে। অন্যদিকে আরও 2টো টিম ওই লোকেশনের কিছুটা দূরে এসে পৌঁছায়। স্যাটেলাইটের মাধ্যমে তারা প্রথমে জায়গাটিকে দেখে নেয় এবং এরপর তারাও এগিয়ে যেতে থাকে। ইতিমধ্যে ব্র্যান্ডন সেই লোকেশনে পৌঁছে যায় এবং একটি আড়াল থেকে সে তার স্নাইপার রাইফেলের স্কোপে বাড়িটির আশপাশটা ভালোভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু সে আশেপাশে কাউকে দেখতে পায় না। একেবারে নিঝুম এবং নিস্তব্ধ পরিবেশ। তবে কয়েকটা গাড়ি সেখানে দাঁড়িয়েছিল, হয়তো মোরালিস ভিতরে রয়েছে। ওদিকে হেডকোয়ার্টার থেকে থমাস ও জন নামে এক ডিপার্টমেন্টের অফিসার কম্পিউটার স্ক্রিনে তাদের মিশনের উপর নজর রাখছিল। এদিকে মিশন গ্রাউন্ডে তারা 2টো টিমে বিভক্ত হয়ে 2 দিক থেকে বাড়িটিকে ঘিরে ফেলার সুন্দর একটি পরিকল্পনা বানায়। তারা লোকেশনের একেবারে কাছাকাছি পৌঁছে প্রথমে ব্র্যান্ডনের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জেনে নেয়। তবে ব্র্যান্ডন পুরো জায়গাটির সঠিক ভিউ না পাওয়াতে তাদেরকে খুবই সাবধানের সাথে এগিয়ে যেতে বলে। হেডকোয়ার্টার থেকেও তাদেরকে এগিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়। এরপর ধীরে ধীরে কেট তার টিম নিয়ে বাড়িটির একেবারে কাছাকাছি গিয়ে একটি ঢিবির পিছনে পজিশন নেয় এবং আবারও একবার স্যাটেলাইট ক্যামেরায় আশপাশটা ভালোভাবে দেখে নেয়। এরপর সে সৈনিকদের এগিয়ে যাওয়ার আদেশ দেয়। তবে সৈনিকদের একটি বিভাগ সেই ঘরের গেট খুলে ভিতরে প্রবেশ করতেই পুরো বাড়িটি এক জোরালো বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। সাথে সাথেই বেশ কিছু সৈনিক মারা যায় এবং ক্যাপ্টেন গার্জা গুরুতর আহত হয়ে যায়। কোনো রকমে সে উঠে দাঁড়াতেই আমরা সেই স্নাইপারকে দেখি। এই সব কিছু তার পাতা ফাঁদ ছিল। সে সরাসরি গার্জার পায়ে গুলি করে। আসলে ওই মাফিয়া স্নাইপারের টার্গেট ছিল কেট। কারণটা হলো মোরালিসের বেআইনি কাজে তার হস্তক্ষেপ। তো যাই হোক, গার্জাকে বাঁচাতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কেট আড়াল থেকে বেরিয়ে আসে। তবে তাকে বাঁচানোর আগেই সেই স্নাইপারের গুলি অবিশ্বাস্যভাবে ক্যাপ্টেন গার্জাকে হিট করে। তবে দ্বিতীয়বার গুলি চালাতেই ব্র্যান্ডন ওই মাফিয়া স্নাইপারের লোকেশন বুঝে যায়। সে ওই লোকেশন অনুযায়ী গুলি চালায়। তবে সৌভাগ্যবশত মাফিয়া স্নাইপার সেখান থেকে পালিয়ে যায়। ব্র্যান্ডন বুঝতে পারে এতদিন পর সে তার সাথে মোকাবিলা করার মতো এক ভয়ানক ভুতুরে স্নাইপারের সামনাসামনি হয়েছে। এটা তার কাছে একরকম চ্যালেঞ্জ। কিছুক্ষণ পর জায়গাটি পুরোপুরি শান্ত হলে হেডকোয়ার্টার থেকে তাদেরকে রেস্কিউ করার জন্য 2টি হেলিকপ্টার পাঠানো হয়। তবে এই মিশনের ব্যর্থতার কারণে তারা সকলেই খুবই হতাশ ছিল। এছাড়াও ক্যাপ্টেন গার্জা সহ তাদের অনেক সাথীরাই মারা গেছে। আসলে সেই বাড়িতে মোরালেস ছিলই না।
তবে একটা প্রশ্ন হলো, তারা যে সেখানে রেস্কিউ মিশন চালাতে যাচ্ছে সেই খবর মোরালেসকে কে দিল? নিশ্চয়ই তাদের এই এজেন্সির মধ্যেই কোনো বিশ্বাসঘাতক লুকিয়ে আছে যে এই সব খবর তাকে দিচ্ছে। কারণ সেই স্নাইপার তাদের যাওয়ার খবর, তারা ঠিক কোথায় কোথায় পজিশন নিয়ে আছে, এমনকি তাদের প্রত্যেকের পরিচয় পর্যন্ত জানতো। এই সকল তথ্য এজেন্সির মধ্যে থেকেই কোনো ব্যক্তি তাকে দিচ্ছিল। আসলে মোরালিস এতগুলো পুলিশকে মারার পর এটাই বোঝাতে চাইছে তারা যেন তার বেআইনি ব্যবসাতে কোনো রকম হস্তক্ষেপ না করে। কিন্তু আজকের মিশন ফেল হওয়ার পুরো দোষটা অফিসার জন কেটের ওপর দিয়ে দেয়, কারণ সেই তো টিমটিকে লিড করছিল। তাই জন এই মিশন বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তবে আসলেই এখানে কেটের কোনো দোষই ছিল না, কারণ মোরালিস তো তাদের পরিকল্পনা আগে থেকেই জানতো। এই সব কিছু শুনে ব্র্যান্ডন আর চুপ থাকতে পারে না। সে কেটের পাশে দাঁড়ায় এবং অফিসারদের কাছ থেকে আরও 48 ঘন্টা সময় চায়। এই 48 ঘন্টার মধ্যে যদি সে স্নাইপার ও মোরালিসকে ধরতে না পারে, তাহলে নিজে থেকেই এই মিশন ছেড়ে সে চলে যাবে। কারণ এখন সেই স্নাইপার তাকেও চ্যালেঞ্জ দিয়ে বসেছে। তাদেরকে আরও 48 ঘন্টা সময় দেওয়া হয়। সেখান থেকে যাওয়ার সময় তার বাবা তাকে সতর্ক থাকতে বলে। এত বছরের সার্ভিস জীবনে সে একটি টার্গেটকেও মিস করেনি। তবে প্রথমবার এই মাফিয়া স্নাইপার তার হাত থেকে বেঁচে যায়। এর থেকেই তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। তো যাই হোক, এই মিশন সম্পূর্ণ করার জন্য তারা পুলিশ হেডকোয়ার্টার থেকে শহরে মোরালিসের এলাকার আশেপাশের একটি বিল্ডিংয়ে অস্থায়ী একটি বেস তৈরি করে, যেখান থেকে তারা মোরালিসকে ধরার মিশন চালিয়ে যেতে পারবে। অন্যদিকে অবশেষে সেই মাফিয়া স্নাইপার এল ডিয়াবলোকে দেখি। মোরালিস তাকে ব্র্যান্ডনের বর্তমান লোকেশন জানিয়ে দেয় এবং তাকে পুরোপুরি খতম করার আদেশও দেয়, কারণ এখন ব্র্যান্ডনই তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ব্র্যান্ডন ও কেট এটা ভেবে অবাক হয় কিভাবে ওই স্নাইপারের গুলি ক্যাপ্টেন গার্জাকে হিট করলো, কারণ যে অ্যাঙ্গেলে ওই স্নাইপার বসেছিল সেখান থেকে গার্জাকে হিট করা অসম্ভব ছিল। তার চালানো গুলি ক্যাপ্টেন গার্জা ও স্নাইপারের মাঝে থাকা একটি গাড়ির পাশ দিয়ে একেবারে বেঁকে এসে ক্যাপ্টেনকে হিট করে। তবে কিভাবে? তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকে তার তদন্ত চালিয়ে যেতে হবে। কেট সেখান থেকে চলে যায়, কারণ তাকে মোরালিসের খবর যেভাবেই হোক জোগাড় করতেই হবে। এই শহরে কেটের একজন গুপ্তচর আছে যার নাম হলো কার্লস। প্রায় 3 বছর ধরেই সে মোরালিসের নানান খবর তাকে দিয়ে আসছে। কেট তার সাথে একটি বারে দেখা করে। কার্লস তাকে জানায় কোনোভাবেই মোরালিসকে ধরা সম্ভব নয়। তার নেটওয়ার্ক এতটাই ছড়ানো, সে যেভাবেই হোক মিশনের আগে খবর পেয়ে যায়। আর এর সবথেকে বড় উদাহরণ হলো তাদের এজেন্সির মধ্যেই তার গুপ্তচর লুকিয়ে রয়েছে। তবে যদি কেট তাকে ধরার জেদ না ছাড়ে, তাহলে তার কারণে আরও অনেক লোকই মারা যাবে। কিন্তু কেট মোরালিসকে ধরার এত কাছাকাছি এসে কিভাবে মিশনকে ছাড়তে পারে? আজ তার সাথীরা মারা গেছে, কাল ওই মোরালিসের জন্য আরও অনেকেই মারা যাবে। তার সাথীরা প্রায় 3 বছর মোরালিসকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে আসছে। তাদের বলিদান সে কিভাবে বৃথা যেতে দেবে? কেটের মধ্যে এই আত্মবিশ্বাস দেখে কার্লস তাকে ওই স্নাইপার এল ডিয়াবলোর ঠিকানা জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে ব্র্যান্ডনকে হঠাৎই প্যাট্রিক খবর দেয় তাদের ছাদের উপর থেকে অনেকটা দূরে একটি বিল্ডিংয়ে কোনো একজন রেঞ্জ ফাইন্ডার লেজার লাইট দিয়ে দূরত্ব পরিমাপ করছে। ব্র্যান্ডন খবর পাওয়া মাত্র দ্রুত তার স্নাইপার বন্দুক নিয়ে ছাদে এসে পজিশন নিয়ে নেয়, কারণ সে বুঝতে পেরেছে এটাই হলো সেই স্নাইপার। এল ডিয়াবলোর কাছে এক অত্যাধুনিক রাইফেল ছিল যা অটোমেটিকলি টার্গেটকে লক করে ফেলতো। ঠিক সেইভাবেই ব্র্যান্ডনকেও টার্গেট হিসেবে লক করে ফেলে। ব্র্যান্ডন দ্রুত গুলি চালায়, তবে আবারও স্নাইপার বেঁচে যায়। ওই স্নাইপারও তৎক্ষণাৎ শট নেয়। ব্র্যান্ডন তার পজিশন থেকে সরে যায়। ডিয়াবলো দেখে ব্র্যান্ডন নিচে পড়ে রয়েছে। সেভাবে হয়তো সে মারা গেছে, তবে ব্র্যান্ডন মারা যায়নি। সে মরার ভান করছিল। ওই গুলি তাকে হিট করেনি। আসলে তার উদ্দেশ্য ছিল ডিয়াবলোর গুলিটিকে পরীক্ষা করার। সে কিভাবে এত নিখুঁত শট নিতে পারছিল এবং সে কি ধরনের অস্ত্র ব্যবহার করছে সেটাই সে জানতে চাইছিল। পরের দিন তারা একটি মিটিংয়ের আয়োজন করে এবং এই সব বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। ব্র্যান্ডন ওই গুলিটি সম্পর্কে মেজর রিচার্ডের কাছ থেকে জানতে চায়। তিনি জানান এই গুলিটি হলো এক প্রকার অ্যাডভান্স লেজার গাইডেড স্মার্ট বুলেট। বন্দুক থেকে যদি এটা একবার টার্গেটকে লক করে শ্যুট করা হয়, তাহলে এই গুলি সেই টার্গেটকে হিট করতে বাধ্য, কারণ এই গুলি প্রায় 1 সেকেন্ডে 30 বার তার দিক পরিবর্তন করতে পারে। এছাড়াও 2 কিলোমিটার দূরে টার্গেটকে হিট করতে এই গুলি সক্ষম। কিন্তু এই গুলি তার কাছে গেল কিভাবে? এটা সবথেকে বড় প্রশ্ন। আর যেহেতু এত অ্যাডভান্স অস্ত্র ওই স্নাইপারের কাছে রয়েছে, সেহেতু ব্র্যান্ডনকেও খুবই সতর্ক থাকতে হবে।
কারণ সে যে কোনো স্থান থেকে খুব সহজেই কাউকে হত্যা করতে পারবে। তো যাই হোক, মাফিয়া মোরালিস এই রকম এক দক্ষ স্নাইপার পেয়ে একেবারেই চিন্তামুক্ত। সে তো তার বাড়িতে তার চেলাপেলাদের সাথে আনন্দ করতেই ব্যস্ত, কারণ দিয়াগো পাওলোকে হত্যার পর কলম্বিয়ার সবথেকে বড় ড্রাগস মাফিয়া এখন সেই। তাছাড়াও সে যখন ইচ্ছা তার শত্রুদের ওই স্নাইপারের সাহায্যে হত্যা করতে পারবে। তবে কোথাও না কোথাও ওই আমেরিকান স্নাইপার মানে ব্র্যান্ডন ব্যাকেটের ভয় কাজ করছিল তার মধ্যে, কারণ তার অতীতের মাফিয়া কিলিংয়ের ইতিহাস মোরালিস জানত। তখনই মোরালিসের কাছে ডিয়াবলোর কল আসে। সে তার কল রিসিভ করার জন্য উপরে উঠে দেখে ডিয়াবলো তার অফিসেই বসে রয়েছে, একেবারে তার দিকে বন্দুক তাক করে। ডিয়াবলো তার কাছ থেকে ব্র্যান্ডনকে মারার বাকি টাকা চায়। তবে মোরালিস জানায় ব্র্যান্ডন ব্যাকেট এখনও বেঁচে আছে। তাকে একটি সাধারণ স্নাইপার ভাবা তাদের সবথেকে বড় ভুল, আর সে যদি তাকে পুরোপুরি খতম করতে পারে তবেই সে বাকি টাকা পাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ব্র্যান্ডন ও কেট ডিয়াবলোর ঠিকানা পেয়ে যায়। কার্লস কেটকে ফোন করে তার বাড়ির ঠিকানা দিয়ে দেয়। তবে সেই এলাকাটি খুবই ভয়ানক। পুরো এলাকায় মোরালেসের লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের খুবই সাবধানে সেখানে পৌঁছাতে হবে। এই কথা বলতে না বলতেই হঠাৎ একটি লরি এসে তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। লরি থেকে বেশ কিছু মোরালিসের চেলাপেলা তাদের উপর ফায়ারিং চালায়। ইতিমধ্যে কেট গাড়ি থেকে বেরিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে চলে যায়। এদিকে ব্র্যান্ডন ও বাকিদের মধ্যে গোলাগুলি চলে। সে সকলকে একে একে মেরে ফেলে। তবে তাদের দুইজন পুলিশ অফিসারও মারা যায়। ব্র্যান্ডন কেটের মোবাইল থেকে সেই ঠিকানাটি পেয়ে দ্রুত সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সেখানে একা যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। ওদিকে অনেকটা পথ চলার পর কেট সেই এলাকায় পৌঁছে যায়। চারিদিকে মোরালিসের লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তাদেরকে কেটের উপর নজর রাখতেও দেখা যায়। কেট সেই ঠিকানায় পৌঁছে ডিয়াবলোর গার্লফ্রেন্ডকে তার সম্পর্কে জিজ্ঞাসা করতেই আশেপাশের মোরালিসের লোকজন তাকে ঘিরে ধরে তার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার গায়ে হাতও তোলে তারা। তবে সময় মতো ব্র্যান্ডন সেখানে এসে পৌঁছায় এবং একে একে সকলকে শ্যুট করে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যায়। কেট ও ব্র্যান্ডন ডিয়াবলোর গার্লফ্রেন্ডের মাথায় বন্দুক ধরে তার গলার থেকে লকেটটিকে নিয়ে নেয়, যার মধ্যে ডিয়াবলোর ছবি রয়েছে, এবং দ্রুত সেই এলাকা থেকে বেরিয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই ডিয়াবলোর আরও লোকজন সেখানে এসে পৌঁছালেই বিপদ বেড়ে যাবে। ব্র্যান্ডন দ্রুত সেই ছবিটিকে হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় এবং তার সম্পর্কে সকল তথ্য জোগাড় করতে বলে। হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য সে তার ফোনটিকে সুইচ অফ করে দেয় এবং এই মিশন খুবই সিক্রেটলি সম্পূর্ণ করার একটি পরিকল্পনা বানায়। তারা কোথায় যাচ্ছে বা তারা কি করছে সেটা যেন ডিপার্টমেন্টে থাকা মোরালিসের ওই স্পাই না জানতে পারে। এই সময় কারোর ওপর ভরসা করা পুরোপুরি বোকামি। তবে বর্তমানে তাদের এক সুরক্ষিত জায়গা দরকার, যেখান থেকে তারা সিক্রেটলি এই মিশন সম্পূর্ণ করতে পারে। কেট কার্লোসের কাছে সাহায্য চায়। প্রায় 3 বছর সে এবং কেট একসাথে কাজ করছে, যার কারণেই এখন সেই তার কাছে সবথেকে ভরসাযোগ্য মানুষ। কার্লোস তাদেরকে একটি গোপন জায়গায় আশ্রয় দেয় এবং এই মিশনে তাদেরকে পুরোপুরি সাহায্য করার প্রতিশ্রুতিও দেয়, কারণ একমাত্র কার্লোসই পারবে মোরালেসের মতো বাঘা মাফিয়াকে কমজোর করতে। আর তাকে যদি কমজোর করতে হয়, একে একে তার বড় ব্যবসা সামলানো ডানহাত বাঁহাতগুলিকে আগে মারতে হবে। ব্র্যান্ডন তাই করাই শুরু করে। কার্লোসের সাহায্যে সে মোরালেসের মেইন লোকগুলিকে খতম করা শুরু করে। নিউজে এতগুলো মাফিয়া গ্যাংস্টারের মৃত্যু দেখে মেজর মিলার এবং তার বাবা বুঝতে পারে এই কাজ হলো ব্র্যান্ডন ব্যাকেটের। সে তার মাফিয়া কিলিং মিশন শুরু করে দিয়েছে। ব্র্যান্ডনের পরিকল্পনা মতোই কাজ হয়। মোরালেস এবার অনেকটাই চাপে পড়ে যায়। গভীর রাতে গা ঢাকা দিয়ে সে ডিয়াবলোর সাথে দেখা করে এবং তাকে জানায় তারা যদি ব্র্যান্ডন ব্যাকেটকে না মারতে পারে তাহলে এর পরবর্তী পালা তাদের দুজনের, কারণ সে এখন তাদের পিছনে পড়েছে। মোরালেস তাকে একটি টাকা ভর্তি ব্যাগ ধরিয়ে দেয় এবং যেভাবেই হোক ব্র্যান্ডনকে পুরোপুরি খতম করে দিতে বলে। এই কাজ যদি সে করতে পারে তাহলে এর থেকেও 3 গুণ টাকা সে পাবে, তা না হলে ব্র্যান্ডনের বন্দুকের গুলিতে তাদের নাম লেখা আছে। অন্যদিকে হেডকোয়ার্টারে অফিসাররা ওই স্নাইপারের সকল পরিচয় বার করে ফেলে। আসলে তার জন্ম হলো সেন্ট্রাল আমেরিকার পানামাতে। সে একজন এক্স স্নাইপার। একসময় সে পানামার মিলিটারি লিডারের হয়ে কাজ করত, তবে তার টাকার লোভ প্রচুর। এই কারণে বর্তমানে সে মোরালেসের হয়ে কাজ করছে। এদিকে ডিয়াবলো ব্র্যান্ডনকে মারার পরিকল্পনা বানায়। সে মোরালেসের গুপ্তচরদের কাছ থেকে জানতে পারে ব্র্যান্ডনকে এই সব কাজে সাহায্য করছে কার্লোস নামের একজন ব্যক্তি। তারা তার ঠিকানা পর্যন্ত ডিয়াবলোকে দিয়ে দেয়। ডিয়াবলো তাকেই টোপ হিসেবে ব্যবহার করে ব্র্যান্ডনকে ধরার একটি পরিকল্পনা বানায়।
কারণ সিংহকে গুহার থেকে বার করতে হলে টোপের তো দরকারই হবে। ইতিমধ্যে রাত হয়ে আসলে কেট এবং ব্র্যান্ডনের কাছে কার্লোসের কোনো রকম খবরই থাকে না। সে না তার ফোন ধরে, না কোনোভাবে তারা তার সাথে যোগাযোগ করতে পারে। আজ এই সময় ঠিক এই জায়গায় তাদের সাথে কার্লোসের দেখা করার কথা ছিল। তবে তার কোনো রকম খবর না পাওয়াতেই ব্র্যান্ডন বুঝতে পারে নিশ্চয়ই এর পিছনে মোরালেস বা ডিয়াবলো জড়িত রয়েছে। আর যুদ্ধক্ষেত্রে একটি স্নাইপারের কৌশল সে ভালোভাবেই জানে, শত্রুকে মারতে হলে তাদের প্রিয় জিনিসকে টোপ হিসেবে ব্যবহার করা, যার ফলে তারা সেই জায়গায় একটি আড়াল থেকে স্নাইপার রাইফেল সেট করে পুরো জায়গাটির উপর নজর রাখতে শুরু করে। কিছু সময় কেটে যাওয়ার পর অনেকটা রাত হয়ে গেলে সেখানে একটি গাড়ি এসে থামে। তারা দেখে গাড়ির ভিতর থেকে মোরালেসের লোকজন বেরিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি সেখান থেকে চলে যেতেই কেট দেখে গাড়ির পাশেই একটি গাছের সাথে দড়ি দিয়ে তারা কার্লোসকে জীবিত টাঙিয়ে রেখেছে। দ্রুত কেট তাকে বাঁচাতে গেলে ব্র্যান্ডন তাকে বাধা দিয়ে জানায় আসলে কার্লোসকে তারা টোপ হিসেবে ব্যবহার করছে। আশেপাশেই কোথাও ডিয়াবলো লুকিয়ে আছে। যদি সে কোনোভাবে বাইরে যায় তাহলে এক হেডশটেই ডিয়াবলো তার মাথার খুলি উড়িয়ে দেবে। দেখা যায় ডিয়াবলো পাশের একটি চার্চের জানালায় তার ওই অ্যাডভান্স স্নাইপার রাইফেলটিকে সেট করে বসে রয়েছে। দুইজন স্নাইপার একে অপরকে হিট করার জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছে। তবে বেচারা কার্লোসের যন্ত্রণা ব্র্যান্ডন আর সহ্য করতে পারে না। এক শটে সে ফাঁসির দড়িটিকে ছিঁড়ে দেয়। সাথে সাথেই তার পজিশন জানা মাত্রই ডিয়াবলো তাদের দিকে গুলি চালাতে শুরু করে। তবে কোনো মতে তারা বেঁচে যায়। কার্লোসকে জীবিত দেখে ডিয়াবলো তার দিকে শ্যুট করে তাকে মেরে ফেলে। কার্লোসের মৃত্যুতে তার প্রতিবেশীরা খুবই দুঃখিত ছিল, কারণ সে খুব ভালো একজন মানুষ ছিল। কোনোদিনই সে কারোর খারাপ চায়নি। তার মৃত্যুতে কেটও অনেকটাই ভেঙে পড়েছিল। তখনই ভিড়ের মাঝে ব্র্যান্ডন মোরালেসের একজন লোককে দেখে। সে দ্রুত তার পিছু নেওয়া শুরু করে দেয় এবং এক পর্যায়ে তাকে ধরেই ফেলে। আসলে ছেলেটি পেটের দায়ে মোরালেসের হয়ে কাজ করছিল। সে ছোট থেকেই কার্লোসের কাছেই বড় হয়েছে, তাই কার্লোসের মৃত্যুতে সেও অনেকটা দুঃখিত ছিল। ব্র্যান্ডন তার কাছ থেকে মোরালেসের ঠিকানা জানতে চায়, তবে সে ভয়ে বলতে চায় না, কারণ মোরালেস তাকে প্রাণে মেরে ফেলবে। তবে ব্র্যান্ডন তাকে প্রোটেকশন দেওয়ার কথা দেয় এবং যেন তেনভাবে তার কাছ থেকে মোরালেসের আসল ঠিকানা জেনে নেয়। তার দেওয়া ঠিকানা মতোই সেই দিনে একটি স্পেশাল ফোর্সের টিম নির্জন একটি বিল্ডিং থেকে অবশেষে তাকে গ্রেপ্তার করে এবং তাকে আমেরিকার মায়ামি জেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বেশিরভাগ মাফিয়া গ্যাংস্টার ও খতরনাক অপরাধীদের সেখানেই রাখা হয়। তবে ব্র্যান্ডন তখনও শান্ত হয়নি, কারণ সেই স্নাইপার ডিয়াবলো এবং তাদের ডিপার্টমেন্টের সেই বিশ্বাসঘাতক এখনও অধরা। তাই জেলে নিয়ে যাওয়ার আগে তারা মোরালেসকে হত্যা করার চেষ্টা অবশ্যই করবে, কারণ মোরালেসের জন্য তারা জেলে যেতে চাইবে না। অন্যদিকে দেখা যায় ডিয়াবলো ঠিক মায়ামিতে পৌঁছে গেছে। ইতিমধ্যে মায়ামি এয়ারবেসে মোরালেসকে নিয়ে আসা হয়। সেখান থেকে গাড়িতে করে তাকে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া হবে। এয়ারবেসে মেজর রিচার্ড তাদের সাথে দেখা করে এবং কিভাবে ডিয়াবলোকে সুরক্ষিত জেলখানায় পৌঁছানো হবে সেই নিয়ে আলোচনা করতে থাকে। ওদিকে দেখা যায় মোরালেস একটি বিল্ডিংয়ের ভিতরে তার বিশাল এক স্নাইপার গান সেট করে পজিশন নিচ্ছে। মেজর রিচার্ড ও ডিয়াবলোর সাথে মোকাবিলা করার জন্য ব্র্যান্ডনকে সেই অত্যাধুনিক স্নাইপার বুলেট দেয়, যেটা টার্গেটকে লক করে সরাসরি টার্গেটকে হিট করে। তবে তারা একটি গোপন পরিকল্পনা বানায়। তারা পুরো ডিপার্টমেন্টের মধ্যে এটা ছড়িয়ে দেয় মোরালেসকে তারা কালো গাড়ির কনভয়ের একেবারে পিছনের একটি সাদা ভ্যানে করে নিয়ে যাবে। তার সাথে কোনো রকম সিকিউরিটি থাকবেই না, যার ফলে ডিয়াবলোর তাদের উপর কোনো সন্দেহ হবে না। তবে আসলেই তারা মোরালেসকে ওই সাদা ভ্যানে নয়, তাদের কালো গাড়ির কনভয়ের মধ্যে একটি গাড়ির মধ্যে করে নিয়ে যাবে। এরপর তাদের কনভয় বেরিয়ে পড়ে। ওদিকে ডিয়াবলোর কিছু লোকজন ওই সাদা ভ্যানটিকে উড়িয়ে দেওয়ার জন্য তৈরি হয়। তখনই ডিয়াবলোর কাছে মেসেজ আসে মোরালেসকে কোনো কালো গাড়িতে নয়, কালো গাড়ির কনভয়ের পিছনে একটি সাদা ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে মেজর রিচার্ড, কেট, ব্র্যান্ডন এবং জনকে একটি বিল্ডিংয়ের উপর থেকে পজিশন নিয়ে চারিদিকে নজর রাখতে দেখা যায়। ব্র্যান্ডন আশেপাশের সকল বিল্ডিংয়ে তার স্নাইপার স্কোপে ভালোভাবে সার্চ করতে থাকে এবং কনভয়ের ওপর নজর রাখে মেজর এবং কেট। ইতিমধ্যে সাদা ভ্যানটিকে দেখা মাত্রই ডিয়াবলোর লোকজন সেই দিকে এগিয়ে যায় এবং ডিয়াবলো তার ওই বিশাল রাইফেল দিয়ে সাদা ভ্যানটিকে লক্ষ্য করে গুলি চালায়। বন্দুকটি এতটাই পাওয়ারফুল, একটি গুলিতেই গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। তখনই ডিয়াবলোর লোকজন সেখানে এসে গাড়িটির উপর অন্ধের মতো গুলি চালাতে শুরু করে এবং এখানেই মেজরের পাতা ফাঁদে তারা পা দেয়। মেজর রিচার্ড একে একে হেডশট দিয়ে তাদেরকে মারতে থাকে।
একই সময়ে ডিয়াবলো আবারও একটি গুলি চালায়, যেটা পুরো গাড়িটিকেই ধ্বংস করে দেয়। সে ভাবে মোরালিস হয়তো মারা গেছে, তবে তার ধারণা ভুল। এগুলি তো তাকে ধরার জন্য টোপ ছিল। দ্বিতীয়বার গুলি চালানোতেই কেট তার লোকেশন দেখে ফেলে। তবে ডিয়াবলো পুনরায় গুলি চালানোর আগেই ব্র্যান্ডন টার্গেট লক করে শ্যুট করে দেয়, যেটা সরাসরি এবার ডিয়াবলোর মাথায় গিয়ে লাগে। এবং এর সাথেই এই মাফিয়া স্নাইপারের খেল খতম হয়ে যায়। কারণ আমি প্রথমেই বলেছিলাম না, বাপেরও বাপ আছে। আর সেই বড় বাপ হলো ব্র্যান্ডন ব্যাকেট। সে এক দক্ষ স্নাইপারের পরিচয় দেয়। সবশেষে মোরালিসকে সুরক্ষিত মায়ামি জেলে নিয়ে যাওয়া হয়। এদিকে জন দেখে ভ্যানের মধ্যে তো কেউই নেই, এটি তো একটি রিমোট কন্ট্রোল ভ্যান। তখনই মেজর তার দিকে বন্দুক তাক করে। আসলে সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, এজেন্ট জন। জন টাকার বিনিময়ে মোরালিস ও ডিয়াবলোকে অত্যাধুনিক অস্ত্র এবং তাদের নানান বেআইনি ড্রাগসের ব্যবসায় সাহায্য করত। তবে তার কালো কাজের সকল প্রমাণ এখন মেজরের কাছে। এই সব কিছু শুনে জন তো একেবারে হকচকিয়ে যায়। তার আর বলার কিছুই থাকে না। অবশেষে তাকেও গ্রেপ্তার করা হয়। সবশেষে সবাই একে অপরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। ব্র্যান্ডন তার বাবাকে জড়িয়ে ধরে। তার বাবা তাকে জানায়, তুমি যে আমার ছেলে, এতে আমি খুবই গর্বিত। এবং তুমি যে এক দক্ষ স্নাইপার, তার প্রমাণ আজ তুমি দিলে। আবারও দেখা হবে কোনো এক নতুন মিশনে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এক মাফিয়া স্নাইপার ও মেরিন স্নাইপারের এই মুভির কাহিনী? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এর সাথে যদি আপনারা আমার মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।